আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা ও কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় মুহাম্মদ আব্দুল হাই। আজকের আলোচ্য বিষয় মুহাম্মদ আব্দুল হাই। বন্ধুরা, মুহাম্মদ আব্দুল হাই বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আছেন মোহাম্মদ আব্দুল হাই, আছেন আহমদ শরীফ, আছেন ডক্টর আনিসুজ্জামান, আছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন, আরো অনেকে। বন্ধুরা, ওনারা বাংলা সাহিত্যের ইতিহাসকে নিয়ে গবেষণা করেছেন। আর মুহাম্মদ আব্দুল হাই তিনি তো ধ্বনিতত্ত্ববিদ ছিলেন, তিনি ধ্বনিতত্ত্ব নিয়ে গবেষণা করেছেন। বন্ধুরা, আমরা এই পর্বের আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত গ্রন্থের লেখক কে? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত গ্রন্থের লেখক কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে মুহাম্মদ আব্দুল হাই। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত গ্রন্থের লেখক হচ্ছে মুহাম্মদ আব্দুল হাই। বন্ধুরা, মুহাম্মদ আব্দুল হাই এই গ্রন্থটি রচনা করেছিলেন সৈয়দ আলী আহসানের সঙ্গে। সৈয়দ আলী আহসান তার সহযোগে এই গ্রন্থটি রচিত হয়েছিল। মুহাম্মদ আব্দুল হাই এই গ্রন্থটি রচনা করেছিলেন এবং তার সঙ্গে এই গ্রন্থটির রচয়িতা হিসেবে আরো একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, আরো একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন। তিনি হচ্ছেন সৈয়দ আলী আহসান। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। বন্ধুরা, আমি পূর্বেও বলেছি বাংলা সাহিত্যকে নিয়ে যারা গবেষণা করেছেন, বাংলা সাহিত্যের ইতিহাসকে নিয়ে যারা গবেষণা করেছেন, যে গবেষণা গ্রন্থগুলো রচিত হয়েছিল সেগুলো বাংলা সাহিত্যের অনন্য সম্পদ, অমূল্য সম্পদ। আর এই গ্রন্থগুলোর নাম কিন্তু খুবই কাছাকাছি, একেবারেই কাছাকাছি। মনে হবে যে একই গ্রন্থ, একটু পার্থক্য আছে, কোনো কোনো ক্ষেত্রে পার্থক্য নাই, অর্থাৎ একই নামে অনেক গবেষক গ্রন্থ রচনা করেছেন। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1956 সালে। 1956 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল এবং সৈয়দ আলী আহসানের সঙ্গে এই গ্রন্থটি মুহাম্মদ আব্দুল হাই রচনা করেছিলেন এবং তিনি বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে গবেষণা করা একজন বিখ্যাত ব্যক্তিত্ব এবং তিনি ধ্বনিতত্ত্ববিদ। বন্ধুরা, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এই গ্রন্থটিতে দ্বাদশ পরিচ্ছেদ অর্থাৎ ছোট গল্প অংশটি, এই অংশটি লিখেছেন ডক্টর সর্দার আব্দুস সাত্তার। ডক্টর সর্দার আব্দুস সাত্তার তিনি দ্বাদশ পরিচ্ছেদে যে ছোট গল্প অংশটি রয়েছে এই অংশটি তিনি রচনা করেছেন। অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এই গ্রন্থটি রচনা করেছেন মুহাম্মদ আব্দুল হাই, তার সঙ্গে ছিলেন আরেকজন বিখ্যাত ব্যক্তি, তিনি হচ্ছেন সৈয়দ আলী আহসান। এবং তিনি হচ্ছেন সৈয়দ আলী আহসান এবং এই গ্রন্থটির দ্বাদশ পরিচ্ছেদ, সেই পরিচ্ছেদে যে অংশটি আছে ছোট গল্প অংশ, সেই ছোট গল্প অংশটি রচনা করেছেন ডক্টর সর্দার আব্দুস সাত্তার। ডক্টর সর্দার আব্দুস সাত্তার। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তোষামোদ ও রাজনীতির ভাষা। তোষামোদ ও রাজনীতির ভাষা গ্রন্থের লেখক কে? তোষামোদ ও রাজনীতির ভাষা এটি একটি অত্যন্ত চমৎকার গ্রন্থ এবং এটি একটি বিখ্যাত গ্রন্থ। বন্ধুরা, এর উত্তর হচ্ছে মুহাম্মদ আব্দুল হাই। তোষামোদ ও রাজনীতির ভাষা এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ডক্টর, দুঃখিত বন্ধুরা, তিনি হচ্ছেন মুহাম্মদ আব্দুল হাই। মুহাম্মদ আব্দুল হাই তিনি এই গ্রন্থটির রচয়িতা। বন্ধুরা, এটি একটি রম্য রচনা এবং এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1960 সালে। এটি একটি রম্য রচনা এবং এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1960 সালে। তোষামোদ ও রাজনীতির ভাষা, তোষামোদ ও রাজনীতির ভাষা গ্রন্থটি একটি অভিনব গ্রন্থ, বিষয়বস্তু কিন্তু অভিনব, অসাধারণত্ব রয়েছে এই গ্রন্থটিতে এবং রচনা করেছেন মুহাম্মদ আব্দুল হাই। অত্যন্ত পণ্ডিত ব্যক্তি তিনি, মুহাম্মদ আব্দুল হাই। বন্ধুরা, আমরা পরবর্তীতে জানবো যে মুহাম্মদ আব্দুল হাই বাংলা সাহিত্যে কেন চিরস্মরণীয় হয়ে আছেন। তার বিশেষ কিছু অবদান আছে। তিনি বাংলা সাহিত্যকে নিয়ে গবেষণা করেছেন, এটি তো আছেই, এছাড়াও আরো একটি বিশেষ অবদান রয়েছে যার কারণে তিনি আমাদের কাছে স্মরণীয়, বরণীয় এবং বাংলা সাহিত্যে তিনি চিরস্মরণীয়। পরবর্তী প্রশ্ন, বিলেতে 750 দিন।
বিলেতে ৭৫০ দিন গ্রন্থটির লেখক কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে মুহাম্মদ আব্দুল হাই। বিলেতে ৭৫০ দিন এই গ্রন্থটির লেখক হচ্ছে মুহাম্মদ আব্দুল হাই। বন্ধুরা এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৯৫৮ সালে এবং এটি একটি ভ্রমণ কাহিনী। বন্ধুরা মুহাম্মদ আব্দুল হাই বিলেতে গিয়েছিলেন, অর্থাৎ লন্ডনে গিয়েছিলেন, অর্থাৎ ইংল্যান্ডে গিয়েছিলেন। তিনি লন্ডনে গিয়েছিলেন ধ্বনি তত্ত্ব নিয়ে গবেষণা করতে, এবং গবেষণা করতে গিয়ে তাকে দীর্ঘদিন লন্ডনে থাকতে হয়েছিল, এবং এই থাকাকালীন যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে লেখা একটি গ্রন্থ বিলেতে ৭৫০ দিন। এবং এই গ্রন্থটি একটি বিখ্যাত গ্রন্থ, মুহাম্মদ আব্দুল হাই রচিত একটি বিখ্যাত ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ, এবং এটি মুহাম্মদ আব্দুল হাই থেকে আসা সর্বাধিক সংখ্যক প্রশ্নের মধ্যে একটি। যদি একটি প্রশ্ন বলা যায় তাহলে বিলেতে ৭৫০ দিন এই গ্রন্থটির নাম পড়তেই হবে। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত গ্রন্থের লেখক কে? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এই গ্রন্থটির লেখক কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে মুহাম্মদ আব্দুল হাই। বন্ধুরা এর উত্তর আপনাদের জানা আছে যে মুহাম্মদ আব্দুল হাই এই গ্রন্থটি রচনা করেছেন। তার সঙ্গে আরো একজন লেখক ছিলেন, তিনিও তার সঙ্গে এই গ্রন্থটি রচনার কাজ করেছেন। তিনি বাংলা সাহিত্যের আরেকজন বিখ্যাত সাহিত্যিক, তিনি সৈয়দ আলী আহসান। এবং মুহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান একযোগে এই গ্রন্থটি রচনা করেছিলেন, এবং এই গ্রন্থটির দ্বাদশ পরিচ্ছেদ, সেখানে যে ছোট গল্প অংশটি রয়েছে সেটি রচনা করেছেন ডক্টর সর্দার আব্দুস সাত্তার। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এই গ্রন্থটি কিন্তু ১৯৫৬ সালে প্রকাশিত হয়েছিল। যদি এই সালগুলো পরীক্ষায় এখন পর্যন্ত কখনো আসেনি যে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এই গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল, এমন কোনো প্রশ্ন এখন পর্যন্ত পরীক্ষায় আসেনি। সালগুলো বলার কারণ হলো একটি ধারাবাহিকতা থাকলে গ্রন্থগুলো মনে থাকবে, স্মৃতিতে সংরক্ষিত হবে। আপনারা চাইলে সালগুলোকে বাদ দিতে পারেন, পড়বার খুব একটা প্রয়োজন নেই। পরবর্তী প্রশ্ন। বিলেতে ৭৫০ দিন গ্রন্থটির লেখক কে? বিলেতে ৭৫০ দিন গ্রন্থটির লেখক কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে মুহাম্মদ আব্দুল হাই। মুহাম্মদ আব্দুল হাই তিনি এই গ্রন্থটির রচয়িতা। তিনি বিলেতে গিয়েছিলেন, অর্থাৎ লন্ডনে তিনি ধ্বনিতত্ত্ব নিয়ে গবেষণা করতে গিয়েছিলেন, এবং সেখানে তাকে দীর্ঘদিন অবস্থান করতে হয়েছিল, এবং সেই অবস্থানকালীন তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে এই গ্রন্থটি রচিত। এটি তার রচিত একটি বিখ্যাত ভ্রমণ কাহিনী বা ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ, এবং আপনাদের পরীক্ষায় আসা সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্ন বিলেতে ৭৫০ দিন। একটি মাত্র প্রশ্ন যদি পড়তে হয় মুহাম্মদ আব্দুল হাই থেকে, যে আপনার সময় নেই, আপনি একটি প্রশ্ন পড়বেন, তাহলে বিলেতে ৭৫০ দিন এই একটি গ্রন্থের নাম পড়া যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তবে এই ঝুঁকি কখনোই নেবেন না যে একটি মাত্র প্রশ্ন পড়ে আপনি মুহাম্মদ আব্দুল হাইকে ছেড়ে দিবেন। এটি করার কোনো প্রয়োজন নেই, তাতে হিতে বিপরীত হতে পারে, কারণ তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব এবং তিনি ধ্বনিতত্ত্ব নিয়ে গবেষণা করেছেন, তিনি একজন ধ্বনি বিজ্ঞানী। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আর এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৯৫৮ সালে। ১৯৫৮ সালে। পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি রম্য রচনামূলক গ্রন্থ? নিচের কোনটি রম্য রচনামূলক গ্রন্থ? বন্ধুরা এর উত্তর হচ্ছে তোষামোদ ও রাজনীতির ভাষা। তোষামোদ ও রাজনীতির ভাষা। বন্ধুরা তোষামোদ শব্দটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। তোষামোদ শব্দটি আমাদের খুব সুপরিচিত, অনেকেরই জানা একটি শব্দ। তোষামোদ ও রাজনীতির ভাষা এটি মুহাম্মদ আব্দুল হাই রচিত আরেকটি বিখ্যাত গ্রন্থ, এবং এই গ্রন্থটি একটি রম্য রচনামূলক গ্রন্থ, অর্থাৎ এটি একটি রম্য রচনা। বন্ধুরা বিলেতে ৭৫০ দিন এটি তার বিখ্যাত গ্রন্থ, ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ। সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্ন বিলেতে ৭৫০ দিন। তার পরের অবস্থানে আরেকটি প্রশ্ন রয়েছে যেটিতে আমরা এখনো যাইনি, তার পরের অবস্থানেই রয়েছে তোষামোদ ও রাজনীতির ভাষা। পরবর্তী প্রশ্ন। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থটির রচয়িতা কে? ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এই গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে
মুহাম্মদ আব্দুল হাই। মুহাম্মদ আব্দুল হাই বন্ধুরা, এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1964 সালে। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1964 সালে। বন্ধুরা, দীর্ঘদিন ধরে যবে থেকে বিসিএস পরীক্ষা শুরু হয়েছে স্বাধীন বাংলা ভূখণ্ডে, তখন থেকে দুটি গ্রন্থ প্রশ্ন হিসেবে আসছিল। তার একটি হচ্ছে বিলেতে 750 দিন, আরেকটি হচ্ছে তোষামোদ ও রাজনীতির ভাষা। তবে ধ্বনিতত্ত্ব ও ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, এই গ্রন্থটি মুহাম্মদ আব্দুল হাইয়ের একটি অনবদ্য গ্রন্থ এবং তিনি একজন ধ্বনি বিজ্ঞানী ছিলেন। তিনি ধ্বনি তত্ত্ব নিয়ে, ধ্বনি বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন এবং লন্ডনে গিয়েছিলেন গবেষণা করতে, এবং দীর্ঘদিন থেকে তিনি গবেষণা করেছিলেন। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, এই গ্রন্থটি সাম্প্রতিক সময়ে সব সরকারি চাকরির পরীক্ষায় আসতে শুরু করেছে। এই জন্য বারংবার অনুরোধ করি বন্ধুরা, কোনো গ্রন্থের নাম বা কোনো সাহিত্যিককে বাদ দিবেন না। যে কোনো সাহিত্যিক থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে, আর আধুনিক যুগ মানে একজন সাহিত্যিক এবং তার সাহিত্যকর্ম। এই বিষয়গুলো যদি বাদ দেন, যে কোনো গ্রন্থ আসতে পারে। এই গ্রন্থটির জন্য মুহাম্মদ আব্দুল হাই বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন এবং তিনি আমাদের কাছে বরণীয় এবং স্মরণীয় হয়ে আছেন এই শুধু একটি গ্রন্থের জন্য। অন্য গ্রন্থগুলো যদি আমরা বাদও দিয়ে দেই, এই গ্রন্থটির জন্য বাঙালি জাতি, বাংলা সাহিত্য, বাংলা ভাষা মুহাম্মদ আব্দুল হাইয়ের কাছে চিরকৃতজ্ঞ এবং চির ঋণী হয়ে থাকবে। যদিও এই গ্রন্থটির নাম ইতিপূর্বে পরীক্ষায় আসেনি বা আসতো না, কিন্তু সাম্প্রতিক সময়ে গত 5-6 বছর ধরে এই প্রশ্নটি অধিক সংখ্যক বার আসছে। যে কারণে আমি বলেছিলাম যে বিলেতে 750 দিন, এই প্রশ্নটি সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্ন। তারপরে আসতো তোষামোদ ও রাজনীতির ভাষা, কিন্তু এর থেকে এই গত 5-6 বছরে এই প্রশ্নটি বেশি সংখ্যক বার এসেছে এবং সেটি হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। এই প্রশ্নটি এতদিন কেন আসেনি সেটি অবশ্যই একটু চিন্তার বিষয়, কারণ এই গ্রন্থটির জন্য মুহাম্মদ আব্দুল হাইয়ের কাছে বাংলা সাহিত্য, বাংলা ভাষা চিরকৃতজ্ঞ হয়ে থাকবে, চির ঋণী হয়ে থাকবে, এবং এই গ্রন্থটির জন্য তিনি আমাদের কাছে চিরস্মরণীয় এবং তিনি আমাদের কাছে স্মরণীয় এবং বরণীয়। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আর এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1964 সালে, অর্থাৎ 1964-এ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সাহিত্য ও সংস্কৃতি গ্রন্থের লেখককে? সাহিত্য ও সংস্কৃতি গ্রন্থের লেখককে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে মুহাম্মদ আব্দুল হাই। এই গ্রন্থটি পরীক্ষার প্রশ্ন হিসেবে আসে, তুলনামূলকভাবে কম আসে। আসে না তা কিন্তু নয় বন্ধুরা, তুলনামূলকভাবে কম আসে, অপেক্ষাকৃত কম আসে। এই কারণে বলি, বারংবার করে বলি, কোনো সাহিত্যিক এবং কোনো সাহিত্যিকের কোনো সাহিত্যকর্ম অনুগ্রহপূর্বক বাদ দিবেন না। বন্ধুরা, সাহিত্য ও সংস্কৃতি এই গ্রন্থটির লেখক হচ্ছেন মুহাম্মদ আব্দুল হাই। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1954, অর্থাৎ 1954 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল, সাহিত্য ও সংস্কৃতি। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভাষা ও সাহিত্য গ্রন্থের লেখককে? ভাষা ও সাহিত্য এই গ্রন্থটির লেখককে? বন্ধুরা, এই প্রশ্নটি যখন পরীক্ষায় এসেছিল, প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল তার মধ্যে একটি অপশন ছাড়া বাকি 3টি অপশন ভুল ছিল। যথারীতি ভুল থাকে, ভুল ছিল, স্বাভাবিকভাবেই ছিল, সঙ্গত কারণেই ছিল। তো বন্ধুরা, এর উত্তর হচ্ছে মুহাম্মদ আব্দুল হাই। তবে এই প্রশ্নটির ক্ষেত্রে একটি বিষয় বলতে হয়, ভাষা ও সাহিত্য এটি বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক একটি গ্রন্থ এবং এই নামে একজন বিখ্যাত গবেষক, বহু ভাষাবিদ, পণ্ডিত ব্যক্তি, ভাষাতত্ত্ববিদ একই নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন, ভাষা ও সাহিত্য। যদি ওই অপশনটিও পরীক্ষার প্রশ্নে থাকে, অর্থাৎ এই প্রশ্নটিতে মুহাম্মদ আব্দুল হাই থাকলেন একটি অপশনে, আরেকটি অপশনে তিনি থাকলেন, তখন কি করবেন? দুটি উত্তরই সঠিক, তবে তাকে উত্তর করাটা বেশি প্রয়োজনীয়। আশা করি বন্ধুরা, ভাষা ও সাহিত্য কে লিখেছেন এটি আপনাদের মনে আছে, ইনশাআল্লাহ মনে থাকবে, কারণ আমরা তাকে ইতিপূর্বে পড়ে এসেছি, অর্থাৎ তার সম্বন্ধে আমরা পড়া শেষ করেছি। তিনি আর কেউ নন, নামটি নিশ্চয় মনে আছে, আমি আর বললাম না, আপনারা একটু স্মরণ করবার চেষ্টা করুন। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। মুহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? মুহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে
ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এই গ্রন্থটির প্রকাশকাল 1964 সাল। বন্ধুরা, তিনি এই গ্রন্থের জন্য বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন, যেটি আমি বলেছি। তিনি বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন এবং বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব এবং বাংলা সাহিত্য তার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী শুধু এই গ্রন্থটির কারণে। ওনার বাকি গ্রন্থগুলো আমরা বাদই দিলাম, এই গ্রন্থটির কারণে তিনি বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। 1952 সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে ধ্বনি বিজ্ঞান নিয়ে গবেষণা করেন বন্ধুরা, এবং দীর্ঘ সময় সেখানে তাকে অবস্থান করতে হয়। আর এই অবস্থানের অভিজ্ঞতা থেকে তিনি রচনা করেছিলেন একটি অনবদ্য ভ্রমণ কাহিনী। নিশ্চয়ই বন্ধুরা নামটি মনে আছে, অধিক সংখ্যক বার আমরা পড়েছি এবং এই প্রশ্নটি সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। গ্রন্থটি কি? বিলেতে 750 দিন। বিলেতে 750 দিন। বন্ধুরা, ধ্বনি বিজ্ঞান বিষয়ে তার আরো একটি বিখ্যাত গ্রন্থ আছে, যে গ্রন্থটির নাম পরীক্ষায় আসে নাই, এখন পর্যন্ত আসে নাই, কিন্তু আসবে না এমনটি বলা যাবে না, যে কোনো সময় আসতে পারে। কাজী বন্ধুরা দয়া করে কোনো সাহিত্যিককে বাদ দিবেন না, তার কোনো সাহিত্য কর্মকে বাদ দিবেন না। তার কারণ হচ্ছে প্রশ্নকর্তার হাতে অবারিত সুযোগ রয়েছে এই আনুমানিক 120 থেকে 150 জন সাহিত্যিকের মধ্যে থেকে মাত্র 15 জনকে বাছাই করার। কাজে তিনি যে কাউকে বাছাই করতে পারেন। প্রত্যেক সাহিত্যিক নিজ গুণে নিজ মহিমায় ভাস্বর, প্রত্যেকেরই অনবদ্য অবদান রয়েছে এই বাংলা সাহিত্যে। কাজে যে কাউকে তিনি প্রশ্ন হিসেবে বেছে নিতে পারেন। কাজে আপনি যেটা করবেন, কাউকে বাদ দিবেন না। কাউকে বাদ দিলে সেটি আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে, আপনার স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যেতে পারে, আপনার কাঙ্ক্ষিত সফলতা ব্যাহত হতে পারে। আপনার এই বহু পরিশ্রম করা যে জ্ঞান, সেই জ্ঞান হয়তো পরীক্ষার ক্ষেত্রে খুব একটা কাজে লাগবে না যদি আপনি কাউকে কাউকে বাদ দিয়ে পড়েন। কাউকে কাউকে বাদ দিয়ে পড়াটা কিন্তু ভালো কোনো বিষয় নয়। তখন দেখা যাবে আপনি যাকে বাদ দিয়েছেন তার মধ্য থেকেই প্রশ্ন এসেছে। তখন পরীক্ষার হলে বসে আফসোস হবে যে কেন আমি এই প্রশ্নটি পড়ে আসলাম না, কেন আমি এই সাহিত্যিককে বাদ দিলাম, এখানে তো অল্প কিছু সংখ্যক প্রশ্ন ছিল। বন্ধুরা, গ্রন্থটির নাম আমাদের জানা দরকার। A phonetic and phonological study of nasals and nasalization in Bengali. A phonetic and phonological study of nasals and nasalization in Bengali. বন্ধুরা, এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1960 সালে। 1960 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল এবং ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব ওই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1964 সালে। বন্ধুরা, এই গ্রন্থটির সাল মনে হয় মনে রাখাটা প্রয়োজন। একটি সাল তো মনে রাখার চেষ্টা করলে ইনশাল্লাহ মনে থাকবে। 1964 সালে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, এই প্রশ্নটি ইদানিং কালে পরীক্ষার প্রশ্নকর্তাদের ভীষণ পছন্দের তালিকায় আছে। তারা এই প্রশ্নটি খুব বেশি সংখ্যক হারে করছেন। বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাতে আসছে, কাজে সালটি মনে রাখাটা বোধহয় খুব একটা কঠিন হবে না আপনাদের জন্য, কারণ আপনারা এত পরিশ্রম করছেন, এত পড়াশোনা করছেন, কোনো কিছু বাদ দিয়ে শুধু শুধু পরীক্ষার প্রস্তুতিটাকে খুঁতগ্রস্ত করে কোনো লাভ তো নেই। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা এর প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা এর প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? বন্ধুরা, পত্রিকাটির নামই হচ্ছে সাহিত্য পত্রিকা, অর্থাৎ পত্রিকাটির নাম সাহিত্য পত্রিকা। এমন নয় যে সাহিত্য পত্রিকা এটি পত্রিকার নাম নয়, নাম হচ্ছে সাহিত্য পত্রিকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই পত্রিকাটি প্রকাশিত হতো। এই পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে মুহাম্মদ আব্দুল হাই। তিনি ছিলেন এই পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাই। মুহাম্মদ আব্দুল হাই কত সালে জন্মগ্রহণ করেন? মুহাম্মদ আব্দুল হাই কত সালে জন্মগ্রহণ করেন? বন্ধুরা, তিনি জন্মগ্রহণ করেন 1919 সালের 26 নভেম্বর। 1919 সালের 26 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মরিচা গ্রামে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মরিচা গ্রামে। বন্ধুরা, মুর্শিদাবাদ জেলা এই নামটি তো মনেই থাকবে। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। নবাব মুর্শিদ কুলি খানের নাম অনুসারে এই স্থানটির নামকরণ করা হয়েছিল মুর্শিদাবাদ। তো এই স্থানটির নাম তো মনেই থাকবে বন্ধুরা। এই জেলার মরিচা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং তার জন্ম সালটি ছিল 1919 সালের 26 নভেম্বর।
বন্ধুরা তিনি মৃত্যুবরণ করেন 1969 সালের 3 জুন। 1969 সালের 3 জুন। বন্ধুরা 1969 সাল, এই সালটি মনে রাখা খুবই সহজ। 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল 1969 সালে। 1969 সালের 3 জুন। বন্ধুরা তার মৃত্যুটা খুবই হৃদয় বিদারক একটা মৃত্যু হয়েছিল। তিনি ঢাকাতে মৃত্যুবরণ করেছিলেন রেল লাইনে কাটা পড়ে। এই মহান মানুষটিকে আমরা হারিয়েছি। তিনি বেঁচে থাকলে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে পারতেন। আমরা এরকম অসংখ্য বুদ্ধিজীবীকে হারিয়েছি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময়, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়। তাকে আমরা হারিয়েছি 1969 সালে, এবং মৃত্যুটি হৃদয় বিদারক একটি মৃত্যু। তিনি রেল লাইনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন। বন্ধুরা আমরা এই গবেষককে, এই মহান সাহিত্যিককে এবং এই মহান ব্যক্তিত্বকে আমরা আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বিলেতে 750 দিন গ্রন্থটির লেখককে? বন্ধুরা এটি তো সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন, নতুন করে আর কিছু বলবার নেই। এই গ্রন্থটির লেখক হচ্ছেন মুহাম্মদ আব্দুল হাই। তিনি বিলেতে গিয়েছিলেন ধ্বনিতত্ত্ব বা ধ্বনি বিজ্ঞান নিয়ে গবেষণা করতে। তিনি লন্ডনে থেকেছিলেন, লন্ডন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছিলেন, দীর্ঘদিন থেকেছিলেন, এবং সেই থাকাকালীন সময় তিনি লিখেছেন একটি অনবদ্য ভ্রমণ কাহিনী বিলেতে 750 দিন। এবং এই গ্রন্থটি মুহাম্মদ আব্দুল হাই থেকে আসা সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। আর এখন যে প্রশ্নটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে সেটি হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। এটি বাংলা সাহিত্যের একটি অনবদ্য গ্রন্থ, এবং এই গ্রন্থটির জন্য মুহাম্মদ আব্দুল হাই বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন, চিরস্মরণীয় হয়ে আছেন। বন্ধুরা আরেকটি গ্রন্থ যেটি, সেটি হচ্ছে এ ফোনেটিক অ্যান্ড ফোনোলজিক্যাল স্টাডি অফ নাসালস অ্যান্ড নাসালি জেনারেশন ইন বেঙ্গলি। বন্ধুরা মুহাম্মদ আব্দুল হাই সম্বন্ধে আমরা আরেকটু জেনে নেই। তিনি 1949 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে লেকচারার পদে যোগদান করেন। তিনি ছিলেন শিক্ষাবিদ, ধ্বনিতত্ত্ববিদ, ধ্বনি বিজ্ঞানী ও গবেষক। বন্ধুরা ধ্বনিতত্ত্ববিদ, ধ্বনি বিজ্ঞানী এই শব্দ দুটো কিন্তু নতুন। এই শব্দ দুটো আমরা আর কোনো সাহিত্যিকের সঙ্গে যুক্ত করতে পারিনি বা যুক্ত করার সুযোগ ঘটেনি। এই দুটো শব্দ একজনের জন্যই প্রযোজ্য। তিনি কে? তিনি মুহাম্মদ আব্দুল হাই। ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, এই জন্য তিনি বাংলা সাহিত্যে চির স্মরণীয় হয়ে আছেন। তিনি 1961 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। মুহাম্মদ আব্দুল হাইয়ের সাহিত্য কর্মগুলো আরো একবার আমরা জেনে নেই। প্রবন্ধ গ্রন্থ, বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ যেগুলো আছে সেগুলো সম্বন্ধে জানি। সাহিত্য সংস্কৃতি, এটি একটি বিখ্যাত গ্রন্থ। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এটি আরেকটি বিখ্যাত গ্রন্থ। ভাষা ও সাহিত্য, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন সৈয়দ আলী আহসানের সঙ্গে। অর্থাৎ তিনি এবং সৈয়দ আলী আহসান দুজনে মিলে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এই গ্রন্থটি রচনা করেছিলেন, এবং এর দ্বাদশ পরিচ্ছেদ যেখানে ছোট গল্প অংশটি আছে সেই অংশটি রচনা করেছেন ডক্টর সর্দার আব্দুস সাত্তার। বন্ধুরা তাহলে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এই গ্রন্থটি মুহাম্মদ আব্দুল হাইয়ের বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ, এবং এই প্রশ্নটি অধিক সংখ্যক বার এসেছে। আর বাকি দুটি গ্রন্থ সাহিত্য ও সংস্কৃতি, আরেকটি হচ্ছে ভাষা ও সাহিত্য। ভাষা ও সাহিত্য বন্ধুরা মনে পড়েছে কি কোন বিখ্যাত ব্যক্তি এই গ্রন্থটি রচনা করেছিলেন? মুহাম্মদ আব্দুল হাই এই গ্রন্থটি রচনা করেছিলেন 1960 সালে। অর্থাৎ 1960 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। আরেকজন বিখ্যাত ব্যক্তি যিনি বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে কিছু উপাধিতে ভূষিত, উপাধিগুলো আমি বলছি বন্ধুরা, বহু ভাষাবিদ, ভাষাতত্ত্ববিদ, ভাষা বিজ্ঞানী। বন্ধুরা নিশ্চয়ই মনে আছে, মনে না থাকলে পূর্বের যে আলোচনাগুলো সেইগুলো আরো একবার দেখে নেবেন বা আরো একবার শুনে নেবেন, ইনশাল্লাহ মনে পড়ে যাবে। আমি বললাম না ইনশাল্লাহ আপনাদের মনে আছে, মনে না থাকলে মনে করার সুযোগ তো রয়েছে। বন্ধুরা ভাষা ও সাহিত্য, মুহাম্মদ আব্দুল হাই এই গ্রন্থটি রচনা করেছেন, এবং তার পূর্বে আরেকজন বিখ্যাত ব্যক্তি যিনি বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে বহু ভাষাবিদ, ভাষাতত্ত্ববিদ, পণ্ডিত ব্যক্তি, জ্ঞান তাপস, 40 নং অভিধান, যাই বলা হোক না কেন, এইসব উপাধি শুধু একজনের জন্য তিনি রচনা করেছিলেন। তারপরে রচনা করেছেন মুহাম্মদ আব্দুল হাই। অর্থাৎ তিনিও রচনা করেছেন, তিনিও রচনা করেছেন। আরেকটি বিখ্যাত গ্রন্থ সেটি কি? এ ফোনেটিক অ্যান্ড ফোনোলজিক্যাল স্টাডি অফ নাসালস অ্যান্ড নাসালিজেশন ইন বেঙ্গলি। বন্ধুরা এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1960 সালে। আর যেই গ্রন্থটির জন্য মুহাম্মদ আব্দুল হাই বাংলা সাহিত্যের চিরস্মরণীয় হয়ে আছেন সেই গ্রন্থটি কি? সেই গ্রন্থটি নিশ্চয়ই মনে আছে।
ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব 1964 সালে প্রকাশিত এই অনবদ্য গ্রন্থটির জন্য তিনি বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন। আমাদের কাছে হয়ে আছেন বরণীয় স্মরণীয়। তিনি আমাদের বরণীয় ব্যক্তি, স্মরণীয় ব্যক্তি, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমরা এই মহান মানুষটিকে অকালে হারিয়েছি। তার বিখ্যাত ভ্রমণ কাহিনী বিলেতে 750 দিন। অনেক কথা বলে ফেললাম বিলেতে 750 দিনকে নিয়ে, আর পুনরাবৃত্তি করব না। রম্য রচনা তোষামোদ ও রাজনীতির ভাষা, এটি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটি গ্রন্থ। তোষামোদ ও রাজনীতির ভাষা। বন্ধুরা, তোষামোদ শব্দটি অত্যন্ত সুন্দর একটি শব্দ। বাঙালি জাতির সঙ্গে এই শব্দটির অনেক পূর্ব থেকে পরিচয় আছে। আমরা এই শব্দটি জানি, আমাদের সমাজে এই শব্দটি খুব বহুল ব্যবহৃত একটি শব্দ, সুপরিচিত একটি শব্দ। এই শব্দটির হরহামেশা ব্যবহার হয়ে থাকে। এই শব্দটি আমাদের দৈনন্দিন জীবনেও খুব ব্যবহার হয়ে থাকে। তোষামোদ এবং রাজনীতি এই দুটোর সঙ্গেই আমরা খুব ভীষণ ভাবে পরিচিত। তো বন্ধুরা, মুহাম্মদ আব্দুল হাই তার জীবনকালটি আরেকবার স্মরণ করি। 1919 সাল 26 নভেম্বর, 1969 সাল 3 জুন। বন্ধুরা, তার জন্ম 1919 সালের 26 নভেম্বর, তার মৃত্যু 1969 সালের 3 জুন। জন্ম মুর্শিদাবাদের মরিচা গ্রামে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মরিচা গ্রামে। মৃত্যু এই ঢাকাতে রেল লাইনে কাটা পড়ে। বন্ধুরা, ভাষা ও সাহিত্য এই গ্রন্থটিকে রচনা করেছেন, নিশ্চয়ই মনে পড়েছে, তিনি আর কেউ নন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমাদের পরম শ্রদ্ধেয় ভাষা বিজ্ঞানী, ভাষাতত্ত্ববিদ, বহু ভাষাবিদ, পণ্ডিত, জ্ঞান তাপস, চল্লিশনু অভিধান। তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন 1931 সালে। ভাষা ও সাহিত্য, মুহাম্মদ আব্দুল হাই এই গ্রন্থটি রচনা করেছেন। তিনি রচনা করেছেন 1960 সালে। আর মুহাম্মদ আব্দুল হাইয়ের বিখ্যাত গ্রন্থ জানা আছে তো বন্ধুরা? ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব মনে আছে নিশ্চয়ই, আর বলবো না। ভ্রমণ কাহিনীটিও মনে আছে। রম্য রচনা মনে থাকারই কথা। তোষামোদ ও রাজনীতির ভাষা সময় সুযোগ হলে বন্ধুরা পড়ে দেখবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। ইনশাল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে। ইনশাল্লাহ আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন। বন্ধুরা, আমরা চেষ্টা করি সর্বাধিক সংখ্যক নির্ভুল তথ্য আপনাদের সামনে পরিবেশন করবার জন্য, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা যদি এই তথ্যগুলো আয়ত্ত করেন এবং পরীক্ষায় প্রশ্নের সঠিক উত্তর করতে পারেন, তবেই কেবল আমাদের এই প্রয়াস সার্থকতা লাভ করবে। তবেই কেবল আমরা আমাদের এই প্রচেষ্টার পরিতৃপ্তিটা পাবো। তো বন্ধুরা, আপনারা কখনোই কোনো লেকচার ফেলে রাখবেন না। যেখান থেকেই পড়েন, এখান থেকেই পড়েন, আর যেখান থেকেই পড়েন, পড়তে হবে বন্ধুরা। পড়ার কোনো বিকল্প নেই। যদি ভালো পরীক্ষা দিতে চান এবং কাঙ্ক্ষিত চাকরিটি পেতে চান, পড়াশোনা করতেই হবে। পড়ার কোনো বিকল্প নেই। আর জীবনে সময়ের গুরুত্ব কিন্তু অপরিহার্য, সময়ের সৎ ব্যবহারটা অপরিহার্য। কাজে নিয়মিত পড়তে হবে, নিয়মতান্ত্রিক ভাবে পড়তে হবে, পড়তে হবে বন্ধুরা। না পড়ে কোনোভাবেই পরীক্ষায় ভালো ফলাফল করার কোনো রকম কোনো সুযোগ নেই। কাজেই শৈশবে যেমন স্কুলে বা বিদ্যালয়ে পড়তে হতো, নিয়মিত পড়তে হতো, বাড়ির কাজ, শ্রেণীর কাজ নিয়মিত করতে হতো, ঠিক তেমন ভাবেই পড়তে হবে। পড়াশোনাটা আসলে স্কুলে যেরকম করে পড়ানো হয় বা পড়তে হয়, পড়াশোনা আসলে এইরকমই। যেমন আমরা সৈয়দ মুজতবা আলী সম্বন্ধে পড়েছি, তিনি অনেকগুলো ভাষা জানতেন এবং প্রতিদিন তিনি 18 ঘন্টা পড়াশোনা করতেন। তিনি বিখ্যাত সাহিত্যিক ছিলেন, তিনি 18 ঘন্টা পড়াশোনা করতেন। আর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটি পেতে চান, এটি আপনাদের একটি অপরিহার্য বিষয় এবং এটা আপনাদের একটা স্বপ্ন। তাহলে তার জন্য পরিশ্রম তো করতেই হবে। পরিশ্রম ছাড়া কখনো কি সৌভাগ্য মেলে? পরিশ্রম তো সৌভাগ্যের প্রসূতি। কাজে পরিশ্রম করতেই হবে, পড়তেই হবে। ভালো লাগলেও পড়তে হবে, ভালো না লাগলে তো আরো বেশি করে পড়তে হবে। পড়তে পড়তেই ভালো লাগবে। পড়াশোনাটা বিরক্তিকর কোনো বিষয় নয়, এটি একটি আনন্দের বিষয়। আনন্দ নিয়ে পড়বেন, পড়তে ভালো লাগবে। একটা সময় দেখবেন যে পরীক্ষার জন্য নয়, পড়তেই ভালো লাগছে, এত আনন্দ লাগছে, এত তথ্য জানতে ভালো লাগে, মনে রাখতে ভালো লাগে, এত বিষয়, এত কিছু আছে, এগুলো পড়তেই তো ভালো লাগে। এক সময় দেখবেন যে পড়তেই ভালো লাগছে। তো বন্ধুরা, আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, কল্যাণ কামনা করছি, নিরাপত্তা কামনা করছি এবং সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করছি। আপনারা সফল হন, তবেই তো আমাদের এই ঐকান্তিক প্রচেষ্টা সফলতা লাভ করবে। আপনাদের সফলতা মানে আমাদের সফলতা।
তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আনন্দে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।